পুতুল পড়ে এবার তোকে ধরেই ফেললাম। তবে হঠাৎ করে রওশন নিজের হুঁশে ফিরে আসে। উর্মির ওপর থেকে তড়িঘড়ি করে উঠে যেতে নেয়, কিন্তু তার আগে উর্মি 2 হাত দিয়ে রওশনের গলা জড়িয়ে ধরে রওশনের ঠোঁটে ছোট্ট একটা চুমু খায়। রওশন চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, এটা কি হলো? উর্মি নিজের 32 পাটি দাঁত বের করে খিলখিল করে হেসে আহ্লাদি কণ্ঠে বলল, পুতুল বর, তোমার ঠোঁটগুলো তো ললিপপের থেকেও মিষ্টি। আমাকে যদি কেউ বলে ললিপপ নেবো নাকি তোমার ঠোঁট, তবে আমি বলবো তোমার ঠোঁটগুলো বেছে নিতাম তাহলে। আচ্ছা, এত পাকা পাকা কথা কোথায় শিখেছিস? হ্যাঁ, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে রওশন। সত্যি বলছি, তোমার ঠোঁটগুলো আসলেই অনেক মিষ্টি। বলতে বলতে উর্মি চোখ ছোট ছোট করে রওশনের ঠোঁটে হাত রাখে। রওশন এবার একটা ডেভিল স্মাইল দেয়, কারণ মেঘ না চাইতেই বৃষ্টি হাজির হয়েছে। রওশন কোনো কথা না বলে উর্মির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ধীরে ধীরে চুম্বন গাঢ় হতে শুরু করে। সুইজারল্যান্ডের ক্যাফেটি খুব সুন্দর ও মনোরম। বড় কাঁচের জানালা দিয়ে আলো প্রবেশ করছে। ভিতরে কাঠের টেবিল ও আরামদায়ক চেয়ার। দেয়ালে হালকা আর্ট ও গ্রিন প্লান্ট সাজানো। বাইরে ছোট বারান্দায় টেবিল, যেখানে দর্শনীয় পাহাড় ও নদীর দৃশ্য দেখা যায়। ক্যাফেতে বসে আছে সেজেল, চোখে সানগ্লাস, মুখ গম্ভীর। কিছুক্ষণ পর বাইক নিয়ে হাজির হয় জায়েদ। জায়েদ বাইক থেকে নেমে সোজা গিয়ে সেজেলের পাশে চেয়ারে বসে যায়। সেজেল একবারও জায়েদের দিকে তাকায় না। জায়েদ সেজেলকে জিজ্ঞেস করে, কি রে, ক্যাসপার কোথায়? আর তুই এমন চুপচাপ বসে কেন? ক্যাসপার কোথায় তা আমি কিভাবে জানবো? হয়তো কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। কিন্তু তুই এমন চুপচাপ কেন আছিস? কাল রাতেও কল ধরিসনি। কি হয়েছে তোর? তো জানার কোনো দরকার নেই। আরে বল না, কি হয়েছে? না থাক। বল বলছি। সেজেল এবার আরও রেগে যায়। রাগে কটমট করে উঠে দাঁড়িয়ে বলল, জানতে চাস না কি হয়েছে? তুই কাল এমজির সাথে এমন ব্যবহার কেন করলি? আর আমাকে জোর করে কেন ওনার থেকে আনলি? সেজেলের কথায় জায়েদ কিছুটা থমকে যায়। জায়েদ বিস্ময়ে বলে, তুই ওই বাইরের ছেলেটার জন্য আমাদের উপর রাগ করছিস? কে হয় ও তোর? দেখ, ফালতু কথা বলিস না। এমন কোনো বিষয় না। না, এমনই বিষয়। কি হয়েছে তোর? ওই ছেলের জন্য কেন এমন করছিস? জায়েদ সেজেলের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করে, ছাড়, আমাকে লাগছে। না, আগে তুই এইটা বল, ওই ছেলের জন্য তুই কেন এমন করছিস? কোথাও তুই আবার... কথাটা শেষ হওয়ার আগে সেজাল চিৎকার করে বলল, হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তোর জন্য ওর নাম্বারটাও নিতে পারলাম না। বলেই সেজাল জোর করে জায়েদের থেকে নিজেকে ছাড়িয়ে বড় বড় পা ফেলে চলে যায়। জায়েদ রাগে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে বাড়ি মারে। পরক্ষণে মনে মনে ভাবে, যা ইচ্ছে করুক ও, তাতে আমার কি? আমি ওর কেই বা হই। ভেবেই জায়েদ রাগে কটমট করতে করতে বাইক স্টার্ট দেয়। তুমি এসে গেছো? হ্যাঁ, এই প্রথম তোমার মুখ দেখলাম। তা তুমি কেন শেহনাজ পরিবারকে ধ্বংস করতে চাও? বাড়িতে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করলো আলমা। আলমার প্রশ্নে মুচকি হেসে সোফার উপর থেকে উঠে দাঁড়িয়ে এমজে বলল, এত কিছু তোমার না জানলেও চলবে। তোমাকে আমি যে কাজের জন্য এখানে এনেছি সেই কাজে মন দাও। আলমা মাথা নাড়ে। পরক্ষণেই শয়তানি হাসি হেসে বলে, আর আমি যদি তোমার কথা মতো না চলি তাহলে কি করবে? এমজে মুচকি হেসে ধীরে ধীরে আলমার দিকে এগিয়ে আসে। আচমকা এসে আলমার গলা শক্ত করে চেপে ধরে। মুহূর্তে এমজের মুখের রং পরিবর্তন হয়ে ভয়ঙ্কর পরিণত হয়। আলমা নিজেকে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছে। এমজি দাঁতে দাঁত চেপে বলল, আমার কথা না শুনলে তো তোকে জানি মেরে দিব। তোর মতো চুনুপুটিকে মারতে আমার 2 সেকেন্ড সময়ও লাগবে না, বুঝলি? বলেই এমজি ঝাড়ি মেরে আলমার গলা ছেড়ে দেয়। আলমা সোফার সাথে হাতে ভর দিয়ে গলা ধরে কাশতে থাকে। ভয়ে ভয়ে এমজির দিকে তাকায়। ততক্ষণে এমজির মুখভঙ্গি আবারও শান্ত হয়ে গেছে। আলমা এমজিকে উদ্দেশ্য করে বলল, তোমাকে বোঝা বড়ই কঠিন। আসলে তোমার আসল রূপ কোনটা, যেটা এখন দেখছি নাকি যেটা একটু আগে দেখলাম? এমজি হাঁ হাঁ করে হেসে বলল, বেশি গভীরে যেতে চাস না, ডুবে মরবি। আর আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করলেও তুই জানে মারা পড়বি। আলমা কিছুটা ঘাবড়ে এমজির দিকে তাকিয়ে থাকে। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে সেজল। আগের দিন জায়েদের সাথে অমন ব্যবহার করা একদমই উচিত হয়নি। ওইরকম আচরণ করে সেজল এখন নিজেই অনুশোচনায় ভুগছে।
সেজল আনমনে রাস্তার পাশে থাকা ফুটপাতের বেঞ্চে বসে যায় অনেক ভাবনা চিন্তা করার পর। ফোন বের করে জায়েদের নাম্বার ডায়াল করে। কল দিতে গিয়েও দ্বিধায় পড়ে যায়, তবে মনে সাহস জুগিয়ে কল দিয়ে বসে। জায়েদ একটি ক্যাফেতে বসে সেজলের কথাই চিন্তা করছিল। এমন সময় ক্যাসপার সেখানে আসে। জায়েদকে এত উদাসীন দেখে ক্যাসপার মজা করে জিজ্ঞেস করে, হেই ব্রো, তোরও কি যৌবনে ধরা দিছে? ক্যাসপারের কথা শুনে জায়েদ কটমট করে তাকায়। ক্যাসপার একটু আমতা আমতা করে বলল, না মানে আমি বলতে চাইছি তোর কি হয়েছে? এমন মন খারাপ করে বসে আছিস কেন? না কিছু না। আচ্ছা, সেই জেলের সাথে কিছু হয়েছে নাকি? আরে ভাই, তোরা দুজন এমন কেন বলতো? তোরা দুজন নিজেদের সাথে যতবার ঝগড়া করেছিস তার এক গুণও আমি আমার গার্লফ্রেন্ডের সাথে করিনি। তখন ক্যাসপারের ফোনে রিংটন বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে স্বজন ডাটা নামটা। ক্যাসপার জায়েদকে ফোন এগিয়ে দেয়। জায়েদ যখন দেখে সেজল কল করেছে তখন তড়িঘড়ি করে কল রিসিভ করতে যায়, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। কল রিসিভ করতে গিয়ে ভুল করে কেটে যায়। কল কেটে যেতে সেজল রাগে কটমট করে উঠে বলে, শালা, আমি নিজ থেকে কল দিলাম তাও ধরলো না। আমিও আর কোনো দিন ওর সাথে কথা বলবো না। জায়েদ সেজলের নাম্বারে আবারও কল দেয়, কিন্তু সেজল রাগ করে নিজের ফোন অফ করে দেয়। কল ধরে না। জায়েদ এবার রেগে নিজে নিজে রাগ করতে থাকে। ক্যাসপার চুপচাপ বসে হাদারামের মতো সব কিছু দেখছে। ভার্সিটির আঙিনায় রওশানের হাত ধরে হাঁটছে উর্মি। উর্মি আজ অনেক খুশি। রওশান নিজে থেকে ওকে ভার্সিটিতে নিয়ে এসেছে। যাওয়ার পথে রওশান উর্মিকে বলল, কি বলেছিলাম মনে আছে তো? একদম দুষ্টুমি করবি না, লক্ষ্মী হয়ে থাকবে। ঠিক আছে পুতুল বর, তুমি চিন্তা করো না, আমি একদম দুষ্টুমি করবো না। রওশান উর্মিকে নিয়ে নিজের কেবিনে ঢুকতে যাবে, তখন উর্মি বলল, পুতুল বর, আমি একটু জায়গাটা ভালো করে ঘুরে দেখতে চাই। রওশান কিছু ভেবে বলল, আচ্ছা, তুই এখানেই দাঁড়া, আমি একটা কাজ ছেড়ে আসছি, তারপর আমি তোকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। বলেই রওশন কেবিনের ভেতর ঢুকে যায়। প্রিয়া এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল। রওশনকে যেতে দেখে প্রিয়া উর্মির দিকে এগিয়ে আসে। উর্মি কিছুটা অবাক হয়ে ফ্যাল করে প্রিয়ার দিকে তাকায়। প্রিয়া উর্মিকে জিজ্ঞেস করে, রওশন স্যার, তোমার কি হয়? আমি কেন তোমাকে বলবো? তুমি তো পচা মেয়ে। আমি পচা মেয়েদের সাথে কথা বলি না। তুমি জানো তোমার জন্য আজ আমাকে ইউনিভার্সিটি ছেড়ে চলে যেতে হচ্ছে? কতটা কষ্ট করে স্কলারশিপ পেয়ে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু এক নিমেষে সব শেষ হলো। কথাটা জলে ভরা ছলে ছলে চোখে দাঁতে দাঁত পিষে বলল প্রিয়া। উর্মির খুব মায়া হয় প্রিয়ার ওপর। উর্মি অনুশোচনার স্বরে বলল, আমি তো কিছু করিনি আপু, তুমি তো শুধু শুধু মেরেছিলে আমায়। কেন মেরেছিলে বলো? আমি কি করেছিলাম তোমার, বলো? তোমার ভুল এটাই ছিল, রওশন স্যারকে নিজের বর বলা। আমি তা সহ্য করতে পারিনি। কেন? আমি আমার পুতুল বরকে পুতুল বর বলেছি, তাতে কি সমস্যা? সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ আমি রওশন স্যারকে ভালোবাসি, আর রওশন স্যারের নামও অন্য মেয়ের মুখে শুনলে আমি সহ্য করতে পারি না। কথাটা শোনা মাত্র উর্মির মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে কঠোরে পরিণত হয়। উর্মির রাগে নিজের হাতের মুঠো শক্ত করে ফেলে। কোনো আগাম বার্তা ছাড়া প্রিয়ার ঘাড় অবধি পড়া চুলগুলো দুই হাতে মুষ্টিতে নিয়ে জোরে টেনে ধরে। প্রিয়া ব্যথায় টুকরে ওঠে। পরক্ষণেই প্রিয়া নিজের হাতগুলো দিয়ে উর্মির চুল ধরতে যায়, কিন্তু প্রিয়ার হাত সেখানেই থমকে যায়। চোখগুলো বড় বড় করে পেছনে তাকিয়ে ঢোক গিলে নেয়। পেছনে দেয়াল ঘেঁষে দুই হাত বুকের সাথে জড়িয়ে তীক্ষ্ণ চোখে দাঁড়িয়ে আছে রওশন। রওশনকে দেখে প্রিয়ার আর সাহস হয় না উর্মির চুলে হাত দেওয়ার। উর্মি টান দিয়ে প্রিয়ার মাথা থেকে একগোছা চুল ছিঁড়ে হাতে নিয়ে আসে। প্রিয়া ব্যথায় নিজের মাথায় হাত দিয়ে কান্না করে ওঠে। উর্মি চোখ মুখ শক্ত করে বলে, আমার পুতুল বরকে আমার কাছ থেকে যে কেড়ে নিতে চাইবে, আমি তাকে ছাড়বো না। বলেই উর্মি রওশনের দিকে তাকায়। রওশন এখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে উর্মির দিকে। উর্মি হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। রওশন তড়িঘড়ি করে এগিয়ে আসে আর উর্মির দিকে। উর্মি নিজের হাত এগিয়ে রওশনকে দেখে ঠোঁট ফুলিয়ে বলল, পুতুল বর চুল টানতে গিয়ে আমি হাতে ব্যথা পেয়েছি। রওশন উর্মির হাতে ফু দিয়ে আলতো করে আদর করে বলল, খুব লেগেছে তোর জান, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর রওশন সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়ার দিকে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার পুতুল পরে যে ক্ষতি করার চেষ্টা করে তাকে পারলে আমি জানে মেরে ফেলতে পারি। তবে কি জানিস, মেয়ে মানুষের গায়ে হাত তুলি না আমি, তা তুই আজ বেঁচে গেলে। বলেই রওশন উর্মির হাত ধরে চলে যায়।
প্রিয়া সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। সময় অতিক্রম। রওশন ভার্সিটির গেটে এসে দাঁড়ায় উর্মির হাত ধরে। উর্মি রওশনের হাত ধরে টান দেয়, যেন কিছু বলতে চাচ্ছে। রওশন উর্মির দিকে প্রশ্নময় দৃষ্টিতে তাকায়। উর্মি রওশনকে একটু নিচু হতে বলে কানে কানে কথা বলবে। রওশন নিচু হয়ে কান পাতে কথা শোনার জন্য। উর্মি ফিসফিস করে বলল, পুতুল বর, আমি কিন্তু পচা মেয়ে না। আসলে ওই আপুটা পচা পচা কথা বলছিল, ও নাকি তোমাকে আমার থেকে কেড়ে নিবে, তাই আমি ওকে পানিশমেন্ট দিয়েছি। বাবা বলে পচা মানুষেরা পানিশমেন্টেরই যোগ্য। উর্মির কথা শুনে রওশন হেসে দেয়। উর্মির নাককে আলতো করে চিমটি দিয়ে বলল, আমি জানি তুই পচা মেয়ে না, তুই তো আমার গুড গার্ল, আমার পুতুল পড়ে, আমার লক্ষ্মী পড়ে। রওশনের কথা শুনে উর্মি খিলখিল করে হেসে দেয়। এরপর রওশন গাড়ির কাছে গিয়ে দরজা খুলে দেয়। উর্মিকে ভিতরে ঢুকতে বলে। উর্মি গুটি গুটি পায়ে ভিতরে বসে যায়। রওশন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। রাত 7:30। রওশন উর্মিকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ল্যাপটপে অফিসে কাজ করতে থাকে রুমের সোফায় বসে। হঠাৎ উর্মি ঘুমের মধ্যে কান্না করে উঠে যায়। রওশন তাড়াতাড়ি উর্মির কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পড়ে, কাঁদছিস কেন? উর্মি কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নে দেখলাম ওই পচা আপু তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি ওই পচা আপুকে ছাড়বো না, তুমি দেখে নিও। রওশন উর্মিকে বুকে জড়িয়ে সান্ত্বনার স্বরে বলল, আমাকে তোর থেকে কেউ আলাদা করতে পারবে না পড়ে, তুই এত চিন্তা করিস না, এখন ঘুমিয়ে যা। হুম, তুমিও আমার সাথে থাকো, আমার ভয় করছে। কথাটা উর্মি শক্ত করে রওশনের গলা জড়িয়ে ধরে বলল। রওশন এবার উর্মিকে সেভাবেই কোলে তুলে নেয়। উর্মি দুই পা শক্ত করে রওশনের কোমর জড়িয়ে আছে আর দুই হাত দিয়ে রওশনের গলা। রওশন সোফায় বসে উর্মিকে নিয়ে উর্মির পিঠে হাত বুলিয়ে বলে, চিন্তা নেই, আমি তোর সাথে আছি, ধীরে ধীরে ঘুমিয়ে যাবে। উর্মি সেভাবেই শক্ত করে রওশনকে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে কেউ ওর থেকে রওশনকে কেটে নেবে। রওশন চুপচাপ বসে ল্যাপটপে নিজের কাজ করতে থাকে এক হাত দিয়ে, অন্য হাত দিয়ে উর্মিকে ধরে রাখে। এভাবেই রাত 10:30 বেজে যায়। রওশন নিজেও কখন যে লম্বা হয়ে সোফায় ঘুমিয়ে গেছে সেটা নিজেও জানে না। উর্মি এখনও রওশনের বুকে মুখ লুকিয়ে ধীরে ধীরে চোখ তুলে রওশনকে ঘুমাতে দেখে মুচকি হাসে। এক আঙুল দিয়ে রওশনের ঠোঁট বুলিয়ে ছোট করে একটু চুমু খায়, পরে নিজে নিজেই লজ্জা পেতে থাকে। পরক্ষণেই উর্মি কিছু একটা ভেবে আস্তে আস্তে রওশনের উপর থেকে উঠে চলে যায়। সকাল 6টা। সূর্যের আলো জানালা ভেদ করে ঘরে পড়তে রওশন নিজের চোখ খোলে। আশেপাশে তাকিয়ে দেখে উর্মি নেই। রওশন বাইরে আসতেই দেখে উর্মি এবং মিস ব্রিগেন্সা দুজনেই মিলে একসাথে টেবিলে নাস্তা সার্ভ করছে। রওশনকে দেখতে উর্মি খুশি হয়ে এগিয়ে এসে বলল, পুতুল বর, আমি নিজে আজ তোমার জন্য প্লেটে খাবার বেড়েছি, তুমি খাবে তো? রওশন কিছুটা অবাক হয়, কিন্তু তার সাথে খুশিও হয়। রওশন মুচকি হেসে টেবিলে নাস্তা করতে বসে। উর্মি পাশে দাঁড়িয়ে আছে। রওশন খাবার সাজানো দেখে উর্মির বেশ প্রশংসা করে। এরপর খেতে খেতে নিজের ফোন বের করতেই থমকে যায়। নিউজের হেডলাইনে চোখ পড়তেই মুখ শক্ত হয়ে ওঠে। ভার্সিটির শিক্ষার্থী প্রিয়া চৌধুরী আত্মহত্যা করেছে। সবার মতে ভার্সিটি থেকে বুলিংয়ের অপরাধে রেস্টিগেট করায় প্রিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। রওশন কিছুক্ষণ নিঃশব্দে ফোনের দিকে তাকিয়ে থাকে, চোখে স্পষ্ট বিস্ময়। তখনই পাশে দাঁড়িয়ে থাকা উর্মি কৌতূহলী চোখে উকি মেরে বলল, পুতুল বর, কি দেখছো? রওশন কিছু না বলে ফোনটা একটু পাশে ঘুরিয়ে ধরে। উর্মি ফোনে নিউজটা দেখে এক ঝটকায় চুপ করে যায়। মুখে অবাক ভাব, চোখে ছায়া নামে। এই তো সেই পচা মেয়েটা, প্রিয়া আপু। রওশন ধীরে মাথা নাড়ল, তারপর নিচু গলায় বলল, হ্যাঁ ওই। উর্মি মুখ কাচুমাচু করে বলল, ইস, আপুটা এমন কেন করলো? আমার ওই আপুকে পানিশমেন্ট দেওয়া কাল উচিত হয়নি। বলেই উর্মি কাঁদতে শুরু করে। রওশন উর্মির পিঠে হাত বুলিয়ে বলে, কাঁদিসটা পুতুল পড়ে, তোর এতে কোনো দোষ নেই, তুই তো কিছু করিস নে। উর্মি চোখ মুছে মাথা নাড়ে। কিছুক্ষণ পর উর্মি সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে আর হাসছে। রওশন হাতে এক কাপ গরম কফিতে চুমুক দিতে দিতে জানালার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ রওশনের চোখ যায় ওয়াশিং মেশিনের এক কোণে পড়ে থাকা দলা মচড়া করে ফেলে রাখা একটা টি শার্টে। রওশন সেটা বের করে হাতে নিয়ে অবাক হয়ে যায়। উর্মিকে জিজ্ঞেস করে, পুতুল পড়ে, এই টি শার্টটা তো তুই কালনাতে পরেছিলে, তাহলে এতে কাদা কিভাবে আসলো? উর্মি সোফার পেছন থেকে উঁকি মেরে রওশনের হাতে থাকা টি শার্টের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে,
আমি তো জানি না পুতুল বর। রওশন বেশ অবাক হলো, পরক্ষণে টি শার্টটা রেখে বলে, আচ্ছা, কোনো ব্যাপার না। মিস ব্রেগেন্সাকে বললে ভালো করে এটা ধুয়ে দেবে। ততক্ষণে উর্মি আবারও কার্টুনে মনোযোগ দিয়েছে। রওশন কিছুটা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে উর্মির দিকে। সুইজারল্যান্ডের একটি বড় হসপিটালের সাইকিয়াট্রিস্ট ডক্টরের চেম্বারে উর্মি, রওশন এবং সেজল বসে আছে। উর্মি চোখ লাল, কান্নার ধোঁয়া চোখে ভরা, আর ভয় পাওয়া কণ্ঠে চিল্লিয়ে বলল, পুতুল বর, ডাক্তার আঙ্কেলরা খুব পচা, ওরা আমায় ইঞ্জেকশন দিয়ে দেবে। আমি চাই না, আমি বাবার কাছে যাব। রওশন নরমভাবে উর্মির হাতে হাত রেখে বোঝানোর চেষ্টা করে, পুতুল পড়ি, জান আমার, শোন, এখন তুই যদি চুপচাপ বসে থাকিস, কোনো দুষ্টুমি না করিস, তাহলে তোকে আমি চকলেট কিনে দেবো। উর্মি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল, না, আমার চকলেট লাগবে না, তুমি আমার বাড়ি নিয়ে চলো। সেজল পাশে বসে একটু মৃদুভাবে বলল, কিউটি পাই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার পুতুল বর তো তোমার সাথেই আছে, আর তুমি একা নও, আমিও তো আছি, তাই না? ডাক্তার আঙ্কেল তোমাকে ইনজেকশন দিবে না, প্রমিস। না, আমার চকলেট লাগবে না, তুমি আমার বাড়ি নিয়ে চলো। না, আমি বাড়ি যাব, আমি বাবার কাছে যাব। তোমরা সবাই পচা, খালি পচা পচা কথা বলে। ডাক্তার আঙ্কেলরা অনেক পচা, বড় বড় সুচ গায়ে ঢুকিয়ে দেয়, আমি জানি। রওশন কি বলবে বুঝতে পারে না, পরক্ষণেই চোয়াল শক্ত করে বলল, ঠিক আছে, তুই কান্না থামাবি না তো? আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর কখনো তোর কাছে ফিরবো না। বলেই রওশন উঠে যেতে গেলে উর্মি কান্না ভেজা চোখ নিয়ে রওশনের হাত টেনে ধরে ড্যাব ড্যাব করে তাকায়। চোখে অভিমানের ছাপ ফুটে উঠেছে। উর্মি কাঁদতে কাঁদতে ভাঙা শব্দে বলল, আ- আমি আমি আর কাঁদবো না, তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। রওশন এবার উর্মির পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না পুতুল পড়ি, ডাক্তার আঙ্কেল তোকে সুচ ফোটাবে না, আমি আছি তো। উর্মি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি জানায়। সেজল হালকা করে উর্মির কাঁধে হাত রাখে। উর্মি ধীরে ধীরে কান্না থামাতে শুরু করে, কিন্তু চোখে এখনও পানি ঝরে। কিছুক্ষণ পর কেবিনে সাইকিয়াট্রিস্ট ডক্টর প্রবেশ করে। উর্মি ডক্টরকে দেখে ভয়ে রওশনের হাত চেপে ধরে। রওশন উর্মির দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বাস দেয়, আমি তোর পাশে আছি। ডক্টর উর্মির দিকে মুচকি হেসে তাকে ইংরেজিতে জিজ্ঞেস করে, তোমার নাম কি? উর্মি নিজের বাচ্চা কণ্ঠে ভয়ে ভয়ে বলল, মাই নেম ইজ উর্মি শেহনাজ। রওশন খুশি হয়ে উর্মির দিকে তাকায়। রওশনকে খুশি হতে দেখে উর্মি খিলখিল করে হেসে বলল, কাকিমা আমাকে শিখিয়েছে কিভাবে ইংরেজিতে আমার নাম বলতে হবে। রওশন আদুরে ভঙ্গিতে আঙুল দিয়ে উর্মির নাকে চিমটি কাটে। এরপর ডক্টর উর্মির বেশ কিছু টেস্ট দেয়। উর্মি রওশনের হাত শক্ত করে ধরে, লক্ষ্মী মেয়ের মতো সমস্ত টেস্ট করিয়ে নেয়। ডক্টর রওশনকে বলল, মিস্টার শাহনাজ, রিপোর্ট আসতে কিছুদিন দেরি হবে, ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ রিপোর্ট ছাড়া আমি উর্মির অসুস্থতার বিষয়ে তেমন কিছু বলতে পারবো না। রওশন মাথা নেড়ে হ্যাঁ বলে এরপর হসপিটালের সকল ফর্মালিটিস পূরণ করতে যায়। কেবিনে সেজল উর্মির সাথে বসে গল্প করতে থাকে। রওশন রিসেপশনে এসে সব ফর্মালিটি পূরণ করে নেয়। তখনই রওশনের ফোনে সেক্রেটারি হারুনের কল আসে। রওশন একটু সাইডে গিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে হারুন বলল, স্যার, আপনি যা যা বলছিলেন সবই করেছি, এখন কি করব? আপাতত প্রিয়ার অ্যাপার্টমেন্টের সামনে সকল সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিলেই চলবে, বাকিটা আমি সামনে নেব। ওকে স্যার। কথা বলার শেষে রওশন কল কেটে দিয়ে ডক্টরের কেবিনের দিকে চলে যায়। সাথে সাথে দেয়ালের পেছন লুকিয়ে থাকা আলমা বেরিয়ে আসে। আলমার মুখ ওড়না দিয়ে ঢাকা, চোখে সানগ্লাস। আলমা রওশনের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, পরক্ষণেই আলমা খেয়াল করে রওশন, উর্মি এবং সেজলের সাথে কেবিন থেকে বেরিয়ে আসে। আলমা তাড়াতাড়ি ভালো করে নিজের মুখ ওড়না দিয়ে ঢেকে সাইডে সরে যায়। রওশনরা চলে গেলে আলমা বেরিয়ে আসে। রওশন উর্মির হাত ধরে এখান থেকে ওর চোখের সামনে নিয়ে গেল। এটা কিছুতেই আলমা সহ্য হচ্ছে না। আলমা মনে মনে প্রতিজ্ঞা করে বলল, মনোরম পরিবেশের এক ক্যাফেতে আজ বেশ সুন্দর করে হিরোর মতন স্টাইলে সেজে এসেছে ক্যাসপার।
কারণ আজ ক্যাসপার নিজের 55তম অনলাইন গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিনার সাথে মিট করবে, তাই মন মেজাজও বেশ ফুরফুরে। ক্যাফেতে প্রবেশ করার সময় ক্যাসপার এক ওয়েটারকে পকেটে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে কাঁধে হাত রেখে ভাব নেয়। ওয়েটার খুশি হয়ে ক্যাবলাকান্তের মতো হাসি দেয়। ক্যাসপারের মুখে মুহূর্তে অন্ধকার নেমে আসে। ক্যাসপার টাকাগুলো পকেট থেকে ফিরিয়ে নিয়ে বলল, এ কেমন হাসি ভাই? একটু ভালো করেও তো হাসতে পারতি নাকি? মনে হয় দিনটাই খারাপ যাবে। বলেই ক্যাসপার ভিতরে ঢুকে যায়। ওয়েটার কাঁচু মাচু মুখ করে তাকিয়ে থাকে। ক্যাসপার ভেতরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে অ্যাঞ্জেলিনাকে খুঁজতে থাকে, কিন্তু না, সব টেবিলে কেউ না কেউ পার্টনারের সঙ্গে বসে আছে। ক্যাসপার লক্ষ্য করে এক বৃদ্ধ মহিলা নিজের ফোকলা দাঁত বের করে ওর দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। ক্যাসপার কিছুটা কৌতূহলী হয়ে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আপনি কি এখানে আমার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিনাকে দেখেছেন? অনেক সুন্দর দেখতে। আজ লাল ড্রেস পরে আসার কথা ছিল। কথাটা বলতে ক্যাসপার খেয়াল করে বৃদ্ধ মহিলাটিও আজ লাল রঙের একটা ওয়েস্টার্ন পরেছে। ক্যাসপার কিছুটা বিস্ময়ে তাকায়, কারণ এই ক্যাফেতে একমাত্র এই মহিলাই লাল ড্রেস পরে আছে। কিন্তু পরক্ষণেই ক্যাসপার নিজের ওপর হাসতে হাসতে বলল, আরে ক্যাসো, তুইও না? এই বৃদ্ধ মহিলা কি অ্যাঞ্জেলিনা হবে? আমি অ্যাঞ্জেলিনা, তোমার গার্লফ্রেন্ড। কথাটা বৃদ্ধ মহিলা কাঁপতে কাঁপতে এক গাল হাসি নিয়ে বলল। সাথে সাথে ক্যাসপারের হাসি বন্ধ হয়ে যায়, কিন্তু ক্যাসপার আবারও হেসে উঠে বলল, আরে দাদিমা, আপনিও না কি যে বলেন! আপনার কি এখন মজা করার বয়স নাকি? বৃদ্ধ মহিলা এবার উঠে দাঁড়ায়। ক্যাসপারের কাছে গিয়ে গা ঘেঁষে শরীরে হাত বুলিয়ে বলল, আমি তোমার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিনা। বয়স হয়েছে তো কি হয়েছে, আমি এখনো কিন্তু অনেক হট। ক্যাসপারের শ্বাস আটকে আসার পালা। ক্যাসপার দাঁতে দাঁত কিরমির করে বলল, আরে দাদিমা, মজা করার একটা লিমিট আছে। আমি আপনার নাতির বয়সী। নিশ্চয়ই আপনি অ্যাঞ্জেলিনার দাদি হন, তাই না? এজন্য নিজের নাত জামাইয়ের সাথে এমন মজা করছেন। আরে ক্যাসু বেব, কি বললে তুমি বিশ্বাস করবে যে আমি অ্যাঞ্জেলিনা? আচ্ছা, তোমার মনে আছে তুমি আমাকে প্রথম 13ই নভেম্বর প্রপোজ করেছিলে? আজ তার 20 নভেম্বর, মানে এক সপ্তাহ পার হলো তোমার আর আমার সম্পর্কের। ক্যাসপার নিজের থেকে অ্যাঞ্জেলিনা দাদিকে ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি তো অ্যাঞ্জেলিনা নন। বলেই ক্যাসপার নিজের ফোন থেকে একটি মেয়ের ফটো দেখিয়ে বলল, এইটা হচ্ছে অ্যাঞ্জেলিনা, আমার গার্লফ্রেন্ড। আমার মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি এখনই আমার গার্লফ্রেন্ডকে কল দিচ্ছি। বলেই ক্যাসপার অ্যাঞ্জেলিনার নাম্বারে কল করে। সাথে সাথে দাদিমার হ্যান্ডব্যাগে থাকা ফোন রিং হতে শুরু করে। ক্যাসপার কিছুটা অবাক হয়ে তাকায়। বৃদ্ধ মহিলা একটা মুচকি হাসি দিয়ে নিজের ফোন বের করে বলল, দেখলে তো, আমি তোমার গার্লফ্রেন্ড। আর এই ছবিটা, ওটাও তো আমি অনলাইন থেকেই নামিয়েছিলাম। ক্যাসপার এবার তুতলিয়ে বলে ওঠে, মা, মানে? মানে প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, আর এখন তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। আপনি সব কি বলছেন? এই বয়সে আমার মতো নাতির বয়সী ছেলেকে বিয়ে করবেন মানে? ক্যাসো বেব, বারবার আমাকে কেন নিজের দাদি বলছো? আমার তো কষ্ট হয় বেব। আর ভালোবাসা কি বয়স মানে নাকি? বলেই অ্যাঞ্জেলিনা ক্যাসপারকে চাপতে জড়িয়ে ধরে। ক্যাসপারের আত্মার যেন খাঁচা ছাড়া হয়ে যাওয়ার পালা। ছাড়ুন দাদি, আমাকে ছাড়ুন। না বেব, চলো আজই আমরা বিয়ে করে নিই। ক্যাসপার মহিলাটিকে কোনো মতে ছাড়িয়ে প্রাণপণে দৌড় মারে। বৃদ্ধ মহিলাটি পেছন থেকে ক্যাসপারকে ধরার চেষ্টা করতে করতে বলল, ক্যাসো বেব, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ভুলে গেছো আমরা নিজেদের ফিউচার মেয়ের নাম ঠিক করে রেখেছি? এখন আমাদের মেয়ের কি হবে? ক্যাসপার দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলল, আপনি অন্য কাউকে নিজের মেয়ের বাবা বানিয়ে নিন। আমি এই বয়সে বাবা হতে চাই না। বাবা হওয়ার তো দূরে থাক, আমি আর কখনোই কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। নিজের বাড়ির সোফার উপরে পায়ের ওপর পা তুলে বসে আছে এমজে। তার পাশেই দাঁড়িয়ে আলমা। এমজের সামনে বসে আছে মিস্টার স্টোন। স্টোন কিছুটা বিষয় নিয়ে এমজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ আমাকে কেন ডেকেছেন? এমজে কোনো কথা না বলে এক সুটকেস ভর্তি টাকা মিস্টার স্টোনের সামনে রাখে। মিস্টার স্টোনের চোখ লোভে চকচক করে ওঠে। এমজে তা দেখে বাঁকা হেসে বলল,
আপনি রওশন শেহনাজের কোম্পানিতে ম্যানেজারের জব করেন, কত টাকাই বা পান? আমি তার দ্বিগুণ আপনাকে দিতে পারি। মিস্টার স্টোন একটু ইতস্তত হয়ে কেশে জিজ্ঞেস করে। কি করতে হবে আমাকে? এমজে মুচকি হাসে। সোফার সামনে টি টেবিলে থাকা গোলক বল পা দিয়ে ধাক্কা মারে নিচে ফেলে দেয়, সাথে সাথে সেটা ভেঙে কাঁচ আশেপাশে ছিটকে পড়ে। মিস্টার স্টোন সেই দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসার দৃষ্টিতে এমজের দিকে তাকায়। এমজে রহস্যময় হাসি দিয়ে বলল, ঠিক এইভাবেই আপনাকে শেহনাজ কোম্পানিকে ওপর থেকে নিচে ফেলে ভেঙে দিতে হবে, যাতে ভাঙা কাচের টুকরোগুলোর মতো রওশন শেহনাজ আর কখনোই নিচের কোম্পানিকে জোড়া লাগাতে না পারে। কোম্পানি যেন একদম পথে বসে যায়। চিন্তা করবেন না স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। কথাটা বলেই মিস্টার স্টোন টাকার সুটকেস হাতে তুলে নেয়। হোয়াট? এতগুলো লস হলে কীভাবে কোম্পানিতে? কথাগুলো রওশন রেগে নিজের কেবিনে টেবিলে হাত মুষ্টিবদ্ধ করে খুশি মেরে জোরে শব্দ করে জিজ্ঞেস করে মিস্টার স্টোনকে। পুরো পরিবেশটা থমথমে হয়ে আছে। রওশনকে রেগে যেতে দেখে মিস্টার স্টোন ভয়ে ঢোক গিলে তুতলিয়ে বলল, স্যার, আমি বলছি সব কিছু, আপনি একটু শান্ত হন। রওশন নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে মিস্টার স্টোনকে বলল, আমার সব কিছু এক্সপ্লেনেশন চাই এই মুহূর্তে, কুইকলি বলুন। মিস্টার স্টোন কপালে ঘাম মুছে কাঁপা গলায় বলল, স্যার, আপনার কোম্পানির মেশিন ডিপার্টমেন্ট কয়টা বড় ধরনের টেকনিক্যাল এরর হয়েছে, কিছু ফাইলও মিসিং পাওয়া গেছে। আমি ইচ্ছে করে কিছু করিনি স্যার। রওশন টেবিলের ওপর রাখা ফাইলটা তুলে জোরে ছুড়ে ফেলল মিস্টার স্টোনের দিকে। কণ্ঠ আরও গর্জে উঠল, আমার কোম্পানিতে আমার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না, তাহলে এত বড় লস কীভাবে পসিবল হলো বলুন? মিস্টার স্টোন মুখ নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, আমি নিশ্চিত কেউ ইচ্ছে করে এই ডেটাগুলো নষ্ট করেছে। কিছুদিন আগে থেকেই সিস্টেম হ্যাকিংয়ের ট্রায়াল হচ্ছিল, কিন্তু কি করছে তা আমরা ধরতে পারিনি। রওশন চেয়ার থেকে উঠে এসে মিস্টার স্টোনের একদম কাছে দাঁড়ায়, চোখে জল জলে আগুন। আপনি বলতে চাচ্ছেন আমার কোম্পানিতে কেউ আমার পেছনে ক্ষতি করছে, আমার চোখ ফাঁকি দিয়ে? মিস্টার স্টোন তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ, হয়তো বা কেউ ইন্টারন্যাশনাল ইনফরমেশন বাইরে পাচার করছে। রওশন দাঁতে দাঁত চেপে হেসে বলল, ফাইন, এখন আমি নিজেই খুঁজে বের করবো কে সেই মানুষটা যে আমার ঘরে ঢুকে আমার পেছনে ছুরি মারছে। এখন আপনি আসতে পারেন। মিস্টার স্টোনের কপালে ঘাম জমেছে, পা থরথর করে কাঁপছে। রওশনের কোম্পানির ক্ষতি যে উনিই করেছেন, যদি একবার ধরা পড়ে যায় তাহলে সব শেষ। রওশন মিস্টার স্টোনকে এত ভয় পেতে দেখে তার দিকে চেয়ে বাঁকা হাসি দিয়ে বলল, কি হয়েছে? আপনি কেন তো ভয় পাচ্ছেন? কই, আমি কেন ভয় পাবো স্যার? আমি এখন আসি। কথাটা মিস্টার স্টোন জোরপূর্বক হাসি দিয়ে রওশনের দিকে তাকিয়ে বলে কেবিন থেকে তড়িঘড়ি করে বের হয়ে যায়। রওশন তার যাওয়ার দিকে তাকিয়ে বিস্ময়কর রাগময় একটা হাসি দিয়ে বিড়বিড় করে বলল, তুই যদি চলিস ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। হে রওশন শেহনাজকে বোকা বানানো কি এতই সোজা? রওশন ফোনটা তুলে সেক্রেটারি হারুনকে কল দিল। কল রিসিভ হতে রওশন ঠান্ডা কণ্ঠে বলল, হারুন, কোম্পানির প্রতিটা কর্মচারীর ফাইন্যান্সিয়াল এবং কমিউনিকেশন রেকর্ড আমি আজ রাতের মধ্যে চাই। কাউকে কিছু জানাতে দিস না। আর হ্যাঁ, প্রত্যেকের মানে প্রত্যেকের, কেউ যেন বাদ না যায়। উপাস থেকে হারুন উত্তর করল, ইয়েস স্যার। কল কেটে রওশন চোখ নামিয়ে টেবিলে রাখা উর্মির একটা ছোট ছবি দেখল। ছবিটা একটা ফাইলের নিচে চাপা পড়েছিল। মুহূর্তেই রওশন চোখের রাগ একটু নরম হয়ে আসে। নিজেকে শান্ত করতে মুচকি হেসে নিচু গলায় বলল, মনটা কেমন আমার পাগলি পৌ পৌ করছে। তোর থেকে প্রত্যেক মুহূর্তের বিরহ আমাকে উন্মাদ পাগলে পরিণত করে দেয় পুতুল পড়ে। চোখ বন্ধ করলে তোকে দেখি, ইচ্ছে করে একটু ছুঁয়ে দিতে, বারবার ভয়ঙ্করভাবে ভালোবাসার পরশে ছুঁয়ে দিতে, কিন্তু কথাগুলো বলে রওশন মুচকি হাসে। কেবিন থেকে বেরিয়ে মিস্টার স্টোন ভয়ে হাঁসফাঁস করতে লাগে। আশেপাশে সব এমপ্লয়ি নিজেদের কাজে ব্যস্ত। মিস্টার স্টোন এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে সাইডে চলে আসে। কোম্পানির বিশাল বিল্ডিংয়ের খোলামেলা ব্যালকনিতে এসে মিস্টার স্টোন এমজের নাম্বার ডায়াল করে কল দেয়। কল রিসিভ হতে মিস্টার স্টোন ভয়ার্থ কণ্ঠে বলল, স্যার, এইদিকে অনেক ঝামেলা হয়েছে। আমি ভেবেছিলাম কোম্পানিতে লস হলে
রওশন স্যার নিজে মনোবল হারিয়ে ফেলবে। কিন্তু হয়েছে তো উল্টো, রওশন স্যার অনেক রেগে আছেন, যতদূর বুঝলাম আমাকে সন্দেহ করছে। এখন কি করব? উপাস থেকে এমজে ঠান্ডাময় একটা হাসি হেসে বলল। রিল্যাক্স মিস্টার স্টোন, ভয় পেলে হবে না। এমজের গলায় এমন এক ঠান্ডা নিশ্চুপ ভাব যেন ওর মুখ থেকে প্রতিটা শব্দ ছুরি হয়ে বের হচ্ছে। মিস্টার স্টোন কাপা গলায় বলল। আমি যদি সত্যি ধরা পড়ে যায় তখন কি হবে স্যার?